বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এন্ডোক্রাইন ফিজিওলজি পড়ব। এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে মোটামুটি 2-3-4টা প্রশ্ন পর্যন্ত হতে পারে। তো কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো এখানে যতটুকু আছে ততটুকু বললে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। তো কী কী জিনিস আমরা বলবো: chemical nature of the hormone, side of action of hormone, classification of hormone according to chemical nature, according to side of action, according to mechanism of action, regulation of hormones, metabolic function, diurnal function, এগুলো থেকেই মোটামুটি এগুলো আমরা প্রথমে পড়বো আর কি। প্রথমে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু নেচার, সাইড অফ অ্যাকশন অ্যান্ড মেকানিজম অফ অ্যাকশন। হরমোনের ক্লাসিফিকেশন: স্টেরয়েড হরমোন। কোনগুলো স্টেরয়েড হরমোন? স্টেরয়েড হরমোনের র মেটেরিয়াল কি? কোলেস্টেরল। সাইড অফ অ্যাকশন সাইটোপ্লাজম। মেকানিজম জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে। এক্সাম্পল হলো এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ভিটামিন ডি। এগুলো পার্ট 1-এর জন্য ইম্পর্টেন্ট। এবার 42তম বিসিএসে যদি মনে করে একটা এসেছিল যে কোনগুলি স্টেরয়েড হরমোন, তো এটা। আচ্ছা, এরপরে আসি অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস হরমোন আছে দুইটা। একটা হলো অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভ, সেটা হলো থাইরয়েড হরমোন এবং ক্যাটেকোলামাইন আর কি। টাইরোসিন ডেরিভেটিভ সি সাধারণত হরমোনগুলো, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভগুলো। তো থাইরয়েড হরমোন জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে নিউক্লিয়াসে সাইড অফ অ্যাকশন আর মেকানিজম অফ অ্যাকশন জিন অ্যাক্টিভেশন। আর ক্যাটেকোলামাইন কিন্তু যদিও এটা টাইরোসিন ডেরিভেটিভ, কিন্তু এটা সেল মেমব্রেনে সাইড অফ অ্যাকশন এবং সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে কাজ করে। প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড হরমোন, এই যে এখানে যে হরমোনগুলো আছে, এই কয়টা হরমোন বাদে বাকি সবগুলোই হলো অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভগুলো বাকি সবগুলোই হলো আচ্ছা, এই উদাহরণ সব হরমোনগুলোই উদাহরণ হলো প্রোটিন হরমোনের। যেমন এখানে যে এফ এসেছিল, যা বলি কেন যত হরমোন আছে সেগুলো। এখন এটার সাইড এগুলোর প্রোটিন পলিপেপটাইড হরমোনগুলোর র মেটেরিয়াল কি? টাইরোসিন বাদে অন্য অ্যামাইনো অ্যাসিড। তো সাইড অফ অ্যাকশন সেল মেমব্রেন, আর মেকানিজম অফ অ্যাকশন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তবে সাইক্লিক এএমপি, ফসফোলিপিড এবং টাইরোসিন কাইনেজ, এই তিনটা সেকেন্ড মেসেঞ্জার এরা ইউজ করে। এক্সাম্পল কি? এই যে সামনে যে কয়টা বললাম সেই কয়টা হরমোন বাদে বাকি সবগুলো। এখন এই প্রোটিন ডেরিভেটিভ হরমোনগুলো মেকানিজম অফ অ্যাকশনটা কোন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে কোনটা অ্যাক্ট করে, এটা পরীক্ষায় আসে। সাইক্লিক এএমপি দিয়ে কোনটা কাজ করে? অ্যান্টিডাইরেটিক হরমোন এনজিওটেনসিন 2 এবং ক্যাটেকোলামাইন, এই তিনটা হরমোন, দুইটা ফসফোলাইপেজ 2 এবং সাইক্লিক এএমপি, এই দুই মেসেঞ্জার সিস্টেমকেই ইউজ করে। আর বাকিগুলো মধ্যে এফএসএস, এলএস, টিএসএস, ক্যালসিটোনিন, প্যারাথাইরয়েড, গ্লুকাগন, এইসিজি এবং অন্য সব হরমোন সাইক্লিক এএমপি দিয়ে কাজ করে। ফসফোলাইপেজ 2 দিয়ে হাইপোথ্যালামিক হরমোনগুলো কাজ করে। তো এটা মনে রাখা একটু সুবিধা। এই কয়টা হরমোন, এটা কিন্তু বক্সে আছে, জ্ঞানন বিভিন্নভাবে আছে, কিন্তু এখানে সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে বানাইছি যে এডিএস, এনজিওটেনসিন এবং ক্যাটেকোলামাইন, এই তিনটা হলো দুইটাকে, এবং তিনটাই হলো গুরুত্বপূর্ণ হরমোন, মানে লাইফ সেভিং হরমোন আর কি। ক্যালসিটোনিন, তারপরে হলো এই এনজিওটেনসিন 2 এবং এডিএস, এই তিনটা ইম্পর্টেন্ট হরমোন, একটা মোস্ট ইম্পর্টেন্ট হরমোন। তো এগুলো হলো দুইটাই ইউজ করে এই জন্য। আর হাইপোথ্যালামিক হরমোনগুলো সবগুলোই হলো সি, ফসফোলিপিড C2-কে ইউজ করে। এই তাহলে মনে রাখার সুবিধা হবে। আর বাকি সব হরমোনগুলো হলো সাইক্লিক এএমপি ইউজ করে। এখন হলো কিছু হরমোন আছে যেগুলি এক্সেপশনাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো খরিত হয়, যেমন প্লাসেন্টা থেকে কী হরমোন আসে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং এইচসিজি, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। হার্ট থেকে এট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড এএনপি, বিএনপি এবং সিএনপি। এলভিএফে বিএনপি বাড়ে। আর নার্ভ এন্ডিং থেকে এডিএস, অক্সিটোসিন, ডোপামিন, নরড্রেনালিন আসে। জিআইটি হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, ইনহিবিটরি হরমোন আসে। আর বাকি সবগুলোর বাকি সবগুলোর হলো আপনার
রিলিজিং হরমোন আছে। আচ্ছা, হাইপোথ্যালামিক হরমোন এখানে আমরা দেখতেই পাচ্ছি গনাডোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, থাইরয়েড রিলিজিং হরমোন, অক্সিটোসিন। কিন্তু গ্রোথ হরমোনের ইনহিবিটরি হরমোনও আছে, প্রোল্যাক্টিনের ইনহিবিটরি হরমোনও আছে, বাকি সব রিলিজিং হরমোন। এডিপোসাইট থেকে কী কী হরমোন আসে একটু লাগে, লিভার থেকে কী কী হরমোন সেক্রেশন হয়, এরিথ্রোপয়েটিন, সোমাটোমেডিন এবং থ্রম্বোপয়েটিন। তো এগুলোও একটু একটু করে পড়তে হয়, যে কোনো সময়গুলোতে পড়ে। নার্ভ এন্ডিং থেকে মনে হয় এবার প্রশ্ন এসেছিল কোনো এক জায়গায় আর কি। এন্ডোক্রাইন গ্ল্যান্ড উইদাউট পিটুইটারি কন্ট্রোল। এন্ডোক্রাইন গ্ল্যান্ড উইদাউট পিটুইটারি কন্ট্রোল কী কী? এন্ডোক্রাইন গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, জোনা গ্লোমেরুলাস, জোনা, অ্যাডেনাল মেডুলা এবং প্যারাথাইরয়েড, প্লাসেন্টা। তো প্যানক্রিয়াসকে ব্লাড গ্লুকোজ রেগুলেট করে, কারণ হলো ব্লাড গ্লুকোজ বাড়লে প্যানক্রিয়াস থেকে বিটা সেল থেকে ইনসুলিন সেক্রেশন হয়, এটাই আর কি। জোনা গ্লোমেরুলাস অ্যালডোস্টেরন, পটাশিয়াম, এটাকে রেগুলেট করে, আমরা সেটা সম্বন্ধে সামনে একটু আসবো। মেডুলা নার্ভাস সিস্টেম দিয়ে মেনটেন হয়, এটা পরীক্ষা আসে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে অ্যাডেনাল মেডুলার হরমোন, মেডুলার রেগুলেশন হয়। প্যারাথাইরয়েড হরমোন সেরাম ক্যালসিয়াম লেভেল এবং ফসফেট লেভেল দিয়ে প্যারাথাইরয়েড হরমোন রেগুলেশন হয়। প্লাসেন্টা দিয়ে, প্রেগনেন্সি দিয়ে প্লাসেন্টা মেনটেন্যান্স হয়। এই গ্লোমেরুলার ক্যাপিলারি ফাইব্রোব্লাস্ট দিয়ে এরিথ্রোপয়েটিন আসে। আচ্ছা, এরিথ্রোপয়েটিন কোথা থেকে সেক্রেশন হয়, রেনিন কোথা থেকে সেক্রেশন হয়, এগুলো আমরা আবার পড়বো ইয়েতে, কী বলে, যখন রেনাল সিস্টেম পড়বো। আর লাইফ সেভিং হরমোন কী কী আছে, অ্যালডোস্টেরন এবং প্যারাথাইরয়েড, খুব ভালো করে মনে রাখতে হবে, ইডি মানে এক্সাম ডেতে দেখে যেতে হবে। স্ট্রেস হরমোন কাকে বলি, কর্টিসল। ডায়ারনাল ভেরিয়েশন, প্রত্যেকবারই পরীক্ষায় এখান থেকে একটা করে প্রশ্ন আসে, ইভেন যে কোনো পরীক্ষায়, এই যে বিশেষ বিসিএস যদি হয় সেখানেও আসবে। রাতে কোন কোন হরমোন বেশি ক্ষরণ হয়, গ্রোথ হরমোন, এডিএস, মেলানিন, প্রোল্যাক্টিন। দিনে ইনসুলিন, গ্লুকাগন, কর্টিসল। দেখুন, দিনের বেলা আমরা বেশি কাজ করি বা দিনে আমরা খাই, ইনসুলিন সেক্রেশন হয়, গ্লুকাগন ও সেক্রেশন হয়, খাওয়া রিলেটেড দুইটা হরমোন। আর কর্টিসল স্ট্রেস হরমোন, এই জন্য এটা 4 AM থেকে 10 AM বেশি সেক্রেশন হয়। আর রাতের বেলা বেশি গ্রোথ হরমোন, তারপরে অ্যান্টিডায়াবেটিক হরমোন সেক্রেশন হয় বলে রাতের বেলা বারবার আমাদেরকে মিক্সুরেশনের জন্য যাইতে হয় না আর কি। প্রোল্যাক্টিন এবং মেলানিন, এগুলো রাতে বেশি সেক্রেশন হয়। মেটাবলিক অ্যাকশন অফ হরমোন, এটা একটা হরমোন, এটাও একটা ক্লাসিফিকেশন অফ হরমোনই আমরা পড়তেছি। কার্বোহাইড্রেট এর উপরে কী কী কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর হরমোনের অ্যাকশন কী কী আমরা সবই জানি, একটু তবুও দেখে নেওয়া যে আরবিএস, ইনসুলিন একটা হরমোন যেটা দিয়ে আরবিএস কমে। কীভাবে আরবিএস কমে? গ্লুকোজ আপটেককে বাড়ায়, তাইলে গ্লুকোজ কমে যাবে। গ্লাইকোলাইসিস হয়ে বেশি হয়, তাহলে গ্লুকোজ কমে যাবে। গ্লাইকোজেনেসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়ে গেলে বডিতে গ্লুকোজ কমে যাবে। ব্লাডে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ আসতে দেবে না, তাহলেও কি হবে, তাহলেও হলো গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়বে না। আর ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস, নতুন গ্লুকোজ তৈরি হওয়াকেও কমাবে। সো নতুন গ্লুকোজ যদি তৈরি হতে না পারে তাহলে আর বাড়বে না, র্যান্ডম ব্লাড সুগার বাড়বে না। সো ইনসুলিন এই কয়টাভাবে কাজ করে থাকে। আর অন্য যেহেতু হরমোন আছে সবগুলোই এই আরবিএসকে বাড়ায় এবং ইনসুলিনের রিভার্স অ্যাক্ট করে। যেমন গ্রোথ হরমোন সব উল্টা কাজ করবে, গ্লুকোজ আপটেক কমাবে, গ্লাইকোলাইসিসকে কমাবে, এরকম। সো একটা পরে বাকিগুলো সব জানা যাবে আর কি। গ্লুকাগন সব এটার উল্টা অ্যাকশন করবে। কিছু এক্সেপশন আছে, যেমন ইন্টেস্টাইনে গ্লুকোজ অ্যাবজর্পশনে হেল্প করে থাইরয়েড। থাইরয়েড হরমোন ব্লাডের মধ্যে গ্লুকোজ কী বলে, ইন্টেস্টাইন থেকে গ্লুকোজ অ্যাবজর্পশনে হেল্প করে আর কি। আর গ্লুকোজ আপটেকে হেল্প করে আবার ইনসুলিন। যদিও গ্লুকোজ আপটেক করলে কী হবে, গ্লুকোজের কনসেন্ট্রেশনটা কমে যাবে। সো এই কারণেই গ্লুকোজ আপটেক করবে হলো ইনসুলিন, তবে তার সাথে হেল্পার হিসেবে থাকবে হলো থাইরয়েড হরমোন। আর গ্লাইকোজেনেসিস করে কী আমরা দেখলাম, ইনসুলিন করে। গ্রোথ হরমোনও গ্লাইকোজেনেসিস করে আপ টু স্যাচুরেশন, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। আর কর্টিসল লিভারের মধ্যে গ্লাইকোজেনকে সঞ্চয় করতে সাহায্য করে। গ্লাইকোজেনেসিস, প্রোটিন মেটাবলিজমের কিছু আছে অ্যানাবলিক
অ্যানাবলিক হরমোন, কিছু আছে ক্যাটাবলিক হরমোন। অ্যানাবলিক হরমোন মানে কি, প্রোটিনকে এরা জমা মানে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন বানাবে আর কি, ইনসুলিন, গ্রোথ হরমোন এবং টেস্টোস্টেরন। আর ক্যাটাবলিক হরমোন গ্লুকাগন, কর্টিসল এবং ক্যাটেকোলামাইন, এগুলি উল্টা কাজ করবে, অর্থাৎ এগুলি বরং বডি মাস, লিন বডি মাস থেকে, মাসল থেকে সাপোজ প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড বানায় ফেলবে আর কি। এক্সেপশন ডিউরিং গ্রোথ হরমোন, থাইরয়েড অ্যানাবলিজম। এই যে কিছু এক্সেপশন হলো, যখন থাইরয়েড আমরা বলতেছি যে দুইটা কাজই করে, যখন গ্রোথ হবে, বড় হবে ছোট থেকে মানুষ, মানে চিলড্রেন থেকে, সাপোজ ইনফ্যান্ট থেকে চাইল্ড হচ্ছে, সেই সময় অ্যানাবলিজম করবে। আবার যখন অ্যাডাল্ট হয় তখন ওরা ক্যাটাবলিক হরমোন হিসেবে কাজ করে। কর্টিসলকে আমরা বলতেছি এটা একটা ক্যাটাবলিক হরমোন, কিন্তু সে লিভারে, আমরা একটু আগেই দেখলাম যে লিভারে সে অ্যামাইনো অ্যাসিড আপটেক করে বিভিন্ন এনজাইম, প্রোটিন এবং গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। এই যে কর্টিসল লিভারের মধ্যে কি কাজ করে, কর্টিসল গ্লাইকোজেনেসিস করে থাকে। আবার কর্টিসল অ্যামাইনো অ্যাসিড আপটেক করে বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করে, যদিও এটা একটা কি হরমোন, কি বলে, ক্যাটাবলিক হরমোন বলতেছি। আচ্ছা, লিপিড মেটাবলিজম। লিপিড মেটাবলিজমে লাইপোজেনেসিস করে ইনসুলিন, বাকি সবাই লাইপোলাইসিস করে অন্য সব হরমোন। তবে কর্টিসলের এখানেও ঘটনা আছে, পেরিফেরিতে লাইপোলাইসিস করে, সেন্ট্রালি লাইপোজেনেসিস করে। এই জন্য স্টেরয়েড নিলে পট বেলি হয় মানুষের, অর্থাৎ সেন্ট্রালি মানে কি, অ্যাবডোমেনের ওখানে ফ্যাট বাড়ায়। থাইরয়েড, কোলেস্টেরল, থাইরয়েডের একটা ফাংশন হলো কোলেস্টেরলকে বাইলের মাধ্যমে এক্সক্রিশন করতে সাহায্য করে। এরপরে আমরা ইন্ডিভিজুয়াল হরমোনগুলো সম্বন্ধে দুই এক লাইন করে বলবো, যেগুলো থেকে প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট জিনিস যেগুলো। যেমন হলো পিটুইটারি। পিটুইটারি গ্ল্যান্ডের ওয়েট হলো 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম মানে কি, একটা ট্যাবলেট সমান, সাপোজ একটা এজিথ্রোমাইসিনের ট্যাবলেট। এনক্লোজ ইন সিলা টার্সিকা, যে জায়গাটায় থাকে পিটুইটারি সেটা নাম সিলা টার্সিকা। এটা রিলেশন সুপিরিয়রলি থাকে অপটিক কায়াজমা, ইনফেরিয়রলি থাকে স্ফেনয়েড এয়ার সাইনাস, ওয়ান ইচ সাইডে থাকে ক্যাভার্নাস সাইনাস। যদিও পিটুইটারির এই জায়গাটুকু, রিলেশনের জায়গাটুকু আমরা কি বলে, নার্ভাস অ্যানাটমি থেকে একটু দেখেছিলাম, আমার যতদূর মনে পড়ে আমরা পড়াইছিলাম একটু, যে ক্যাভার্নাস সাইনাস দুই দিকে, মাঝখানে থাকে তবুও একটু ছবি টবি দেখে রিলেশনগুলো একটু জেনে নিতে পারেন, একটু ইম্পর্টেন্ট আছে আর কি অ্যানাটমিতে। আচ্ছা, হরমোন পিটুইটারি থেকে কী কী আসে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে, আচ্ছা, পিটুইটারিতে দুই ধরনের সেল আছে। একটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারিকে তিনটা ভাগে ভাগ করি আমি, অ্যান্টেরিয়র পিটুইটারি, ইন্টারমিডিয়েট পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, তিনটা লোব আছে আর কি, অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব এবং ইন্টারমিডিয়েট লোব। অ্যান্টেরিয়র লোবের ওখানে দুই ধরনের সেল, অ্যাসিডোফিলিক এবং বেজোফিলিক সেল আছে। অ্যাসিডোফিলিক সেল থেকে আসে গ্রোথ হরমোন এবং প্রোল্যাকটিন, আর বেজোফিলিক সেল থেকে আসে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং লুটেনাইজিং হরমোন সহ বাকি সব হরমোন আসে। ইন্টারমিডিয়েট লোব থেকে আসে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। পোস্টেরিয়র লোব থেকে আমরা জানি যে পোস্টেরিয়র লোব অফ দ্য পিটুইটারিতে জমা থাকে অক্সিটোসিন এবং এডিএস। আচ্ছা, এখানে প্রশ্ন আসে সেক্রেশন হয় কি না? আসলে কিন্তু সেক্রেশন হয় না, এগুলো কিন্তু জমা থাকে। সেক্রেশন হয় হাইপোথ্যালামাসে, সো জমা থাকে হলো পোস্টেরিয়র পিটুইটারিতে এডিএস। হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম, এটা মানে কি? এটা মানে হলো হাইপোথ্যালামাসের সঙ্গে হাইপোফাইসিস, অর্থাৎ এই যে পিটুইটারি গ্ল্যান্ডের একটা ভেসেল মানে ব্লাড ভেসেল দিয়ে কমিউনিকেশন আছে। এটা হলো অ্যান্টেরিয়র লোবের সঙ্গে, অর্থাৎ হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টেরিয়র লোবের সঙ্গে ব্লাড ভেসেল দিয়ে কমিউনিকেশন। আর হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল ট্রাক্ট মানে হলো নার্ভাস সিস্টেম। এখন হাইপোথ্যালামাসের সঙ্গে পোস্টেরিয়র লোব অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ডের একটা নার্ভাস সিস্টেমের কমিউনিকেশন আছে, হরমোন সেক্রেশন হয়ে নার্ভ এন্ডিং দিয়ে যে পোস্টেরিয়র পিটুইটারিতে জমা হয়। তো ট্রাক্টটা পিছনের দিকে আর সামনের দিকে হলো পোর্টাল সিস্টেম, এটা মনে রাখতে হবে। ইয়ের সাথে কমিউনিকেশন, কি বলে, হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি কমিউনিকেশন। এই যে এখানে একটু ছবিও দেওয়া আছে যে হাইপোথ্যালামাস দিয়ে নার্ভ এন্ডিং দিয়ে পোস্টেরিয়র পিটুইটারি, সামনের দিকে ভেসেল, এই যে ভেসেল, এটা পোর্টাল সিস্টেম। আচ্ছা, এটা একটা বইয়ের ছবি, ভীষণ বইটার ছবি, ভীষণ। অ্যান্টেরিয়র লোব থেকে কী কী হরমোন আসে, ইন্টারমিডিয়েট লোব থেকে কী কী হরমোন আসে, পোস্টেরিয়র লোব থেকে কী কী হরমোন জমা হয়, তারপরে এই যে সেল কী কী ধরনের থাকে আর কি অ্যান্টেরিয়র পিটুইটারিতে, এখানে অনেক বেশি কিছু দেওয়া। তো অ্যাসিডোফিলিক, বেজোফিলিক, ক্রোমোফোব সেল বলা, ক্রোমোফোবিক এগুলি, অ্যাসিডোফিলিক, বেজোফিলিক,
আর অ্যাগ্রানুলার সেল, ক্রোমোফিলি, এগুলো ক্রোমোফোবস আছে, এই একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, হাইপোফেশিয়াল আর্টারি, হাইপোফেশিয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়া হলো হাইপোফেশিয়াল আর্টারি, সেটা হলো ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ডিরেক্ট ব্রাঞ্চ, সেটা সাপ্লাই দেওয়া হলো পিটুইটারি গ্ল্যান্ডকে। এরপরে আসি থাইরয়েড হরমোন। থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি একটু হালকা করে পড়ে নিই, যদিও থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি আমি আগে বলছি, ডেইলি ল্যাব থেকেই বলছিলাম, ওখান থেকে একটু পড়তে হবে। থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা লোব আছে, স্মাস আছে একটা, C5 থেকে T1 পর্যন্ত থাইরয়েড গ্ল্যান্ডের লেভেল। তবে স্মাস হলো সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ট্র্যাকেল রিংয়ের উপরে বসানো থাকে। থাইরয়েড ফলিকুলের সংখ্যা 20 থেকে 40টা, আর যখন ইনঅ্যাক্টিভ থাকে তখন লাইনিং হলো কিউবয়েডাল এপিথেলিয়াম, যখন অ্যাক্টিভ হয় তখন কলামনার এপিথেলিয়াম। আর ফলিকুলের মধ্যে থাইরয়েড ফলিকুল মানে কি, এরকম একটা গোল জিনিস, তার ভিতরে কিছু জিনিস থাকে, সেই এটা তো সাপোজ এটা একটা গোল জিনিস এরকম, চারদিকে লাইনিং, মাঝখানে কিছু জিনিস থাকে, কলয়েড থাকে আর কি। এই ফলিকুলের ভিতরে ওই কলয়েডগুলোর মধ্যে থাকে হলো গ্লোবিউলিন, থাইরোগ্লোবিউলিন থাকে, থাইরয়েড প্যারাক্সিডিয়াস থাকে, এবং এই যে মাঝখানে জিনিসগুলো থাইরোগ্লোবিউলিন, সেখানে T3 এবং T4 ট্রাইডোথাইরিন এবং টেট্রাইডোথাইরিন থাকে। অনুপাত কেমন? T4 বেশি থাকে, T3 কম থাকে। কিন্তু যদি শরীরে আমরা পরিমাপ করি, সাপোজ ভেনাস ব্লাড নিয়ে, সেখানে দেখা যাবে যে T4 এর পরিমাণ কমে আসছে, T3 পরিমাণ ওই রকমই থাকে, কিন্তু T4টা থাইরোগ্লোবিউলিনের থেকে কম। কিন্তু কম কেন? কারণ পেরিফেরিতে অর্থাৎ বডিতে বাইরের দিকে T4 T3-তে কনভার্সন হয়, এই কারণে কম। আচ্ছা, ডেভেলপমেন্ট থাইরয়েডের ওই বেরিয়ে ওখানে একটু বলছিলাম, থাইরয়েড প্যারাথাইরয়েডের ডেভেলপমেন্ট, ওগুলো বললে হবে। তবে এখানে কিছু কথা আছে, এন্ডোডার্মাল ডেরিভেটিভস, এটা কিন্তু গার্ড ডেরিভেটিভ একটা। থাইরয়েড ডাইভের্টিকুলাম থেকে ডেভেলপমেন্ট হয়, যেটা একটা লোয়ার এন্ড অফ দ্য ডাইভের্টিকুলামটা থাইরয়েড গ্ল্যান্ড ফর্মেশন করে, আর আপার এন্ডটা থাইরোগ্লোসাল ডাক্ট নামে, ডাক্ট যেটার নাম, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। যদি এটা থেকেই যায় তাহলে সেখানে সিস্ট হয় এই ডাক্টের সঙ্গে, থাইরোগ্লোসাল সিস্ট যেটাকে আমরা বলি। থাইরয়েড গ্ল্যান্ড মুভস উইথ ডিগ্লুটেশন। কভারিং, ট্রু ক্যাপসুল আছে, ফলস ক্যাপসুল আছে। ট্রু ক্যাপসুল হলো গ্ল্যান্ডার কানেক্টিভ টিস্যু দিয়েই গঠিত, আর ফলস ক্যাপসুল হলো আমরা যে ডিপ সার্ভাইকাল খাসার প্রিট্রাকের লেয়ার আছে, সেটা হলো ফলস ক্যাপসুল। আচ্ছা, ট্রু ক্যাপসুলের নিচে একটা কি থাকে, ক্যাপিলারি প্লেক্সাস থাকে, অর্থাৎ ভেসেল থাকে। যদি আমি থাইরয়েড অপারেশনের সময় হিমোরেজ অ্যাভয়েড করতে চাই, তাহলে এই ট্রু ক্যাপসুলটা সহ রিমুভ করতে হবে। কারণ এটা সহ রিমুভ না যদি করি, তো এটা ক্যাপসুলটার ভিতরে ঢুকতে চাই, তখন এই যে ব্লিডিং শুরু হয়ে যাবে। আর পোস্টারের ক্ষেত্রে ট্রু ক্যাপসুলের বাইরের দিকে থাকে ওগুলো ভ্যালান্স প্লেক্সাসটা, সো ট্রু ক্যাপসুলটা কেটে যদি আমি পোস্টারের ভিতরে ঢুকে যাই, তো ওগুলো ব্লিডিং হবে না। এই জন্য পোস্টারের ক্ষেত্রে ট্রু ক্যাপসুল ভিতরে ঢোকা যায় আর কি, ট্রু ক্যাপসুলটাকে রেখে আসা যায়, পোস্টেড নিয়ে আসা যাবে তারপরে। আচ্ছা, প্রত্যেক লোবটাই, দুইটা লোবই রিলেটেড টু রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। যাই হোক, এই অ্যানাটমিটুকু একটু বেলি ল্যাব থেকেও দেখে নিতে হবে এর সাথে। আচ্ছা, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন প্রোটিন আছে কিছু, নাম হলো থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, থাইরয়েড বাইন্ডিং প্রি অ্যালবুমিন, থাইরয়েড বাইন্ডিং অ্যালবুমিন। সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড কী কী আছে? ফলিকুলার সেল আছে, প্যারাফলিকুলার সেল আছে। ফলিকুলার সেল থেকে T3 এবং T4 আসে। T3 এবং T4 এর অ্যাকশন হলো প্যারাথাইরয়েডের সাথে কিছুটা, আমরা তো জানি থাইরয়েড হরমোনের অ্যাকশন, তবু ক্যালসিয়ামের উপরে এদের হলো যে ক্যালসিয়াম, আমরা জানি থাইরয়েড হরমোন এর ক্যালসিয়ামের উপর অ্যাকশনটা হলো প্যারাথাইরয়েডের সিমিলার কিছুটা। তো প্যারাথাইরয়েড হরমোন যা করে তাই করে, সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়ায়। আর প্যারাফলিকুলার সেল হলো ক্যালসিটোনিন সেক্রেশন হয়, যেটা সেরাম ক্যালসিয়াম লেভেল কমায়। এই স্টেপসটা মুখস্থ করতে হবে না, জাস্ট জানার জন্য একটু জানতে হবে যে কোন ইয়েতে কোন জিনিসটা লাগে। থাইরোগ্লোবিউলিন সিনথেসিস হয়, আমরা জানি থাইরয়েড ফলিকুলের মধ্যে হয়ে, ওই যে ফলিকল, এটা এরকম গোল ফলিকল, তার মাঝখানে থাইরয়েড গ্লোবিউলিন জমা থাকে। এরপরে ওখানে এই মাঝখানে, এটার মাঝখানে গিয়ে কি জমা হয়ে থাকে? আয়োডিন ট্র্যাপ হয়, এবং এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হেল্পস টু ট্র্যাপ। এগুলি পরীক্ষা আসে যে আয়োডিন ট্র্যাপিংয়ে কে হেল্প করে? TSH হেল্প করে।
ট্র্যাপিং মানে কি, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি, ওখানে তো এমনিতেই কনসেন্ট্রেশন বেশি থাকেই, কারণ সেখানে সবসময় আয়োডিন অ্যাফিনিটি আছে সেলগুলির, থাইরোগুলোগুলির ভিতরে, বাইরে থেকে আয়োডিনকে টেনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সো টেনে যখন নিয়ে আসতে হবে একটা কিছুকে, তাকে হেল্প করতে হবে, সেটা হলো টিএসএস। এরপরে আয়োডাইট হিসাবে সেটাকে কী করে, আয়োডাইড হিসাবে, আয়ন হিসাবে সেটাকে অ্যাবজর্পশন করে আয়োডিনে ট্রান্সফার করে। এই যে আয়োডাইড থেকে আয়োডিন হয়, এই সাথে প্যারক্সিডেশন হয়, তো এটা একটা জারণ প্রক্রিয়া, এই জন্য এটা তো অক্সিডেস এনজাইম এখানে কাজ করবে, এটাই স্বাভাবিক। অর্গানিফিকেশন, সেলেনিয়াম দিয়ে, অর্গানিফিকেশন মানে অর্গানিক সাবস্টেন্স থাইরোগুলোর সঙ্গে যুক্ত হয়, সেলেনিয়াম সেখানে হেল্প করে। এরপরে মনোআয়োডো থাইরোনিন এবং ডাইআয়োডো থাইরোনিন মিলে T3 হয়। 2 মনো মানে 1, ডাই মানে 2, 1 আর 2 মিলে 3, ডাইআয়োডো থাইরোনিন, ডাইআয়োডো থাইরোনিন 2 2 মিলে 4, এই T4 হয়। আচ্ছা, ডিফারেন্স বিটুইন T3 অ্যান্ড T4, একটা কথাই মনে রাখবো যে T3 দ্রুত অ্যাকশন করে এবং সেটার ডিউরেশনও কম। এটা কিন্তু প্রশ্নে আসে, পরীক্ষায় আসে, কিন্তু এটা বেরি লেভেও আছে। দেখুন যে পোটেন্সি, এই অনসেট অফ অ্যাকশন কম, মানে দ্রুত অ্যাকশন শুরু করলো, অনসেট অফ অ্যাকশন অল্প সময়ের মধ্যে অ্যাকশন শুরু করলো, তারপর রিসেপ্টরের উপর এফিনিটি বেশি, পোটেন্সি বেশি T3, আর ডিউরেশন অফ অ্যাকশন মানে দ্রুত অ্যাকশন শুরু করে দ্রুত শেষ করে দিল, আর হাফ লাইফও কম, দ্রুত শেষ হয়ে গেলো। আর এটা ধীরে ধীরে অ্যাকশন শুরু হয় T4, কিন্তু এফিনিটিটাও কম, ধীরে ধীরে রিসেপ্টরের কাছে যায়, অ্যাকশনটা অনেক ডিউরেশন ধরে করে। অনসেট অফ দ্য অ্যাকশন মানে অ্যাকশন শুরু করতে বেশি সময় লাগে, তবে ডিউরেশনটা বেশি, অনেক দিন পর্যন্ত সে অ্যাকশন করে, দেখো 4 থেকে 14 দিন পর্যন্ত তার ডিউরেশন থাকে T4 এর। আচ্ছা, এরপরে সেই ফাংশন অফ থাইরয়েড গ্ল্যান্ড, অনেক ফাংশন, তার মধ্যে মেটাবলিক ফাংশন আছে কিছু, ডেভেলপমেন্টাল ফাংশন আছে, আর এসেনশিয়াল ফর কী কী কাজের জন্য আর কি। তো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে যখন শক পড়ি তখন একটা পুরো কথা বলছিলাম এন্ডোক্রাইন শকের, ওখানে যে ক্যাটেকোলামাইন অ্যাক্ট করে হলো থাইরয়েড উইথ দ্য হেল্প অফ থাইরয়েড হরমোন। তো থাইরয়েড হরমোনের কাজ হলো হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন, কার্ডিয়াক আউটপুট, ব্লাড ফ্লো, ব্লাড প্রেশার নর্মাল রাখা আর কি, বাড়ায়, কমলে বাড়াবে। সো ক্যাটেকোলামাইন থাইরয়েড হরমোনের সাহায্য নিয়ে এই কাজটা করে আর কি, মেনলি ক্যাটেকোলামাইনের কাজ, কিন্তু থাইরয়েড হরমোনের সাহায্য নিয়ে সেই কাজটা করে। আচ্ছা, থাইরয়েড হরমোনের মেটাবলিক ফাংশন এখানে আমরা লিখে রাখছি। মেটাবলিক ফাংশন আমরা ওই যেগুলো আগে পড়লাম সেগুলোই, যে কোলেস্টেরলকে সে এক্সক্রিশন করতে সাহায্য করে, তারপরে গ্লুকোজ আপটেক করতে সাহায্য করে, ওগুলোই যেগুলো আমরা একটু আগে ক্লাসিফিকেশনের ওখানে কিছু এক্সেপশন সহ বললাম, ওগুলোই হলো থাইরয়েডের মেটাবলিক ফাংশন, এই যে প্রথমটা। এছাড়া একটা ফাংশন হলো অক্সিজেন কনজামশন বডিতে বাড়ায়, কিছু কিছু জায়গা বাদে, ইউব্লাস্ট সেই জায়গাগুলো মনে রাখার বুদ্ধি, ইউটেরাস, ব্রেইন, লিম্ফ নোড, অ্যান্টেরোপিটিউটারি, স্প্লিন টেস্ট, এগুলো কিন্তু ছোটো জিনিসগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ছোটো ছোটো জিনিস থেকে প্রশ্ন আসে ইদানিং। আচ্ছা, ডেভেলপমেন্ট ফাংশন কি, এটা আমরা জানি যে যারা হাইপোথাইরয়েড হয় তাদের ব্রেন ডেভেলপমেন্টটা কি হয়, একটু কম হয় আর কি, বা হ্যাম্পার হয়, মানুষগুলো একটু হাইপোথাইরয়েড মানুষগুলো একটু মেন্টালি একটু স্লো হয় আর কি। আর ডিরেক্টলি সিএনএস ডেভেলপমেন্টে সাহায্য করে, আর ইনডিরেক্টলি অন্য এই গ্রোথ হরমোনকে সে সাহায্য করে, গ্রোথ হরমোন যে বডিতে যেভাবে সে কাজ করে তাকে হেল্প করতে সাহায্য করে আর কি। থাইরয়েড এসেনশিয়াল ফর, আরও থাইরয়েডের কিছু ফাংশন আছে, রিপ্রোডাক্টিভ ফাংশন, স্লিপ, এন্ডোক্রাইন ফাংশন, জিআই ফাংশন, মেটাবলিজম ইত্যাদি। এছাড়া কিছু ব্যতিক্রমধর্মী জিনিস আছে থাইরয়েডের, হাইপো এবং হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে কিছু কিছু নন স্পেসিফিক জিনিস, যেটা আমরা মানে নন স্পেসিফিক এই কারণেই বলতেছি যে এগুলি সাধারণ কোনোভাবে ব্যাখ্যা করা যায় না কেন বাড়ে এই ধরনের। তো হাইপারথাইরয়েডিজমে এই যে লিভার এনজাইমগুলো মোটামুটি বাড়ে, এসজিপিটি, এএলটি, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, এএলপি, অ্যালকালাইন ফসফেটেজ আর কি, গ্লাইকোজুরিয়া হয়, হাইপারক্যালসিমিয়া হয়। তো কিছু কিছু হয়তো ব্যাখ্যা করা যাবে, কিছু কিছু ব্যাখ্যা করা যাবে না। তো মনে রাখার বুদ্ধি হলো লিভারের সবগুলো এনজাইম বাড়ে হাইপারথাইরয়েডিজমে। আর হাইপোতে বাড়ে হলো এএসটি, হাইপার কোলেস্টেরোলিমিয়া, হাইপোনেট্রিমিয়া, এনিমিয়া হয়।
এনিমিয়া হয় হাইপোথাইরয়েডিজমে, এগুলো একটু পরীক্ষায় আসে, এগুলো লাগবে 3 স্টার 3 স্টার। এইটা থেকে প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, এফসিএসে আছে, এমএসএ আসে, বিসিএস আসে, এবার বিসিএসও আসছে, এখান থেকে বিশেষ বিসিএস এর প্রশ্ন আসছে। তো যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রাইমারি মনে রাখতে হবে, প্রাইমারি শব্দটার অর্থ হলো থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, সেকেন্ডারি হলো হাইপোথ্যালামাসের সমস্যা। হাইপোথ্যালামাস থেকে আমরা জানি যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসে, ওখানে সমস্যা হলে সেকেন্ডারি। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম T3 এবং T4 বাড়ে, তো আলটিমেটলি T3 T4 বাড়লে সেটা তারা হাইপোথ্যালামাসকে বলবে যে টিএসএস পাঠানোর দরকার নেই, টিএসএস আসবে না, সো টিএসএস কমে যাবে। সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমে এই টিএসএসটাই বাড়ে, অর্থাৎ এবার সমস্যাটা হলো হাইপোথ্যালামাসে টিএসএস বাড়লে T3 T4 বাড়বে, হয়ে গেল। সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, এটাও একটা হাইপারথাইরয়েডিজম, তো একই ধরনের এই যে গ্ল্যান্ডের সমস্যার কারণে T3 T4 বাড়ে কিন্তু নর্মাল লিমিটের উপরে থাকে। সাপোজ থাইরয়েড হরমোনের নর্মাল লিমিট হলো 4, তো সাব মানে 2 to 4 হলো নর্মাল লিমিট, সো সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজমে 4 হবে, আপার নর্মাল লিমিটটা হবে। তো যাই হোক, T3 T4 যদি বাড়ে তাহলে টিএসএস আলটিমেটলি কমে যাবে। এই তো হাইপোথাইরয়েডিজমে প্রাইমারি মানে কি গ্ল্যান্ডের সমস্যা, অর্থাৎ T3 T4 থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসতেছে না, টিএসএস তাহলে বাড়বে, তাকে স্টিমুলেশন দেওয়া হবে হাইপোথ্যালামাস থেকে যে T3 T4 নাই, যাও। তো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কেন হয়, যে টিএসএসই যদি কম হয়, হাইপোথাইরয়েড ইয়েতেই যদি কম হয়, অর্থাৎ হাইপোথ্যালামাসই যদি কম হয়, তাহলে T3 T4 এটার কারণে কমবে। আর সাবক্লিনিক্যাল কি, এটা লোয়ার নিচের দিকে থাকে, অর্থাৎ 2 থেকে 4 যদি হয় তাহলে এটা 2, তাহলে এটা যদি কমের দিকে, তো বাড়বে হলো টিএসএস। সিক ইউথাইরয়েড নামের একটা টার্ম আছে, যেখানে T4 বাড়ে আবার T3 লো টু নর্মাল হয়। যেহেতু এখানে T4টা বাড়ে, এইটার কারণে এই টিএসএসটা কমে যায় আর কি। এটা কেন হয়, একটা বারে একটা করে কমে কেন, আমরা জানি যে T4 থেকে T3 কনভার্সন হয় পেরিফেরিতে, তার মানে এটা বেশি এটা কম, মানে হলো পেরিফেরিতে T4 থেকে T3 পেরিফেরিতে কম হচ্ছে, অর্থাৎ এর কোনো সিকনেস আছে পেরিফেরিতে, কোনো সিকনেসের কারণে এটা হচ্ছে আর কি। আচ্ছা, লো আপটেক থাইরয়েডাইটিস কাকে বলতে, কোন কোন কন্ডিশনে হয়, অর্থাৎ লো আপটেক থাইরয়েডাইটিস মানে হলো আমরা যদি একটা থাইরয়েড আপটেক স্ক্যান করি আয়োডিন দিয়ে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিনটিকে আপটেক করে। তো কিছু কিছু থাইরয়েডাইটিস আছে যেগুলোতে লো আপটেক করবে আর কি আয়োডিনকে, যেমন ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, আর এক্সট্রা থাইরয়েড সোর্স থেকে যদি আসে হলো থাইরয়েড, তখন হলো লো আপটেক থাইরয়েডাইটিস, সেগুলোকে আমরা বলতেছি আর কি। কিছু কিছু কন্ডিশন, যদিও এগুলো ছোট, এগুলো মনে, এবার একটা গ্রেভস ডিজিজের সিনারিও আসলো, যদিও বেড ল্যাব থেকে আসছিলো, তো ওখানে ওই পেশেন্টের অনেক কিছু বলা ছিল, তো পেশেন্টের ওখানে থাইরয়েড কি বলে ব্রুই ছিল থাইরয়েড গ্ল্যান্ডেতে, এরকম বলা আছে ছিল সিনারিওটাতে। সো গয়টার একটা পেশেন্টের আছে, সাথে যদি ব্রুই পাওয়া যায় থাইরয়েড গ্ল্যান্ডে, তাহলে গ্রেভস ডিজিজ। টেন্ডার গয়টার যদি পাই তাহলে থাইরয়েডাইটিস, ডিফিউজ গয়টার যদি পাই তাহলে সেটা হলো হাশিমোটো থাইরয়েডাইটিস। আর থাইরয়েড ডোয়ার্ভ এবং পিটুইটারি ডোয়ার্ভের মধ্যে কী পার্থক্য হলো, থাইরয়েড ডোয়ার্ভের সিএনএস ডেভেলপমেন্টটাতে সমস্যা হয়, আর মেন্টাল রিটার্ডেশনটা বেশি হয় আর কি, মেইন এইটাই হলো পার্থক্য। আর হাইপোথাইরয়েডিজমে আমরা জানি যে ছোটোদের হাইপোথাইরয়েডিজমে গ্রোথ ফেইলিওর হয়, পট বেলি হয়, বড়দের হাইপোথাইরয়েডিজমে হয় নন ইডিমা হয় আর কি। নন পেটিং ইডিমার একটা এক্সাম্পল হলো হাইপোথাইরয়েডিজম, নন পেটিং ইডিমা। এরপরে কিছু ক্যান্সার আছে, থাইরয়েডের ক্যান্সার। প্যারাফলিকুলার সেল, পরীক্ষায় প্রশ্ন এসেছিলো, আমাদের সময় এসেছিলো আর কি, প্যারাফলিকুলার সেল থেকে কী ক্যান্সার হয়, মেডুলারি ক্যান্সার। ফলিকুলার সেল থেকে কী হয়, পেপিলারি, ফলিকুলার, অ্যানাপ্লাস্টিক, লিম্ফোমা, সবগুলোই হলো ফলিকুলার সেল থেকে, মনে রাখতে হবে। ফলিকুলার সেলের ক্যান্সার, আর প্যারাফলিকুলার একটাই ক্যান্সার, মেডুলারি ক্যান্সার। প্যারাফলিকুলার সেল, থাইরয়েড ফলিকুলার দুই ধরনের সেল, ফলিকুলার আর প্যারাফলিকুলার। পেপিলারি কার্সিনোমার কিছু ক্লাসিফিকেশন, যে পেপিলারি, এগুলো সম্বন্ধে একটু পড়তে হবে বেরি ল্যাব থেকে, পেপার 3 যখন পড়াবো তখন আমরা পড়বো, কারণ ওগুলো পেপার 3-তে আসে, যেহেতু মেলিগনেন্সি বা ক্লিনিক্যাল কন্ডিশন এগুলো পেপার 3-তে থাকে। তো এখানে জিনিস কিছু পড়ি, যে মেডুলারি কার্সিনোমা যেটা প্যারাফলিকুলার সেল, এখানে কিছু ঘটনা ঘটে, এখানে কিছু কী বলে
হরমোন সেক্রেশন হয় আর কি, ক্যালসিটোনিন, সেরোটোনিন, 5-হাইড্রোক্সিট্রিপটানিন, এসিটিএস, প্রোস্টাগ্ল্যান্ডিন, টেকিকাইনিন। তো এই যে এসিটিএস হওয়ার কারণে এই যে পেশেন্টের কুশিং সিনড্রোম হয়। আর এই যে ক্যালসিটোনিন, সেরোটোনিন এগুলো হলো কার্সিনয়েড সিনড্রোম তো আছেই, বেশি এগুলো হলো ডায়রিয়া করে। তো একটা পেশেন্টের ডায়রিয়া হলো থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং হলো দ্রুত, তাহলে বুঝতে হবে সেটা মেডুলারি ক্যান্সার আর কি। আর নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ হলো এই প্যারাফলিকুলার সেল বা সি সেল। তো এই যে এসিটিএস কেন আসে তার একটা এরকম ব্যাখ্যা, যে যেহেতু মেডুলারি কার্সিনোমা, মানে যেহেতু প্যারাফলিকুলার সেলটা নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ, অর্থাৎ নার্ভ বা নার্ভাস সিস্টেম ডেরিভেটিভ আর কি, সেই জন্য নার্ভাস সিস্টেমে থেকে এসিটিএসটা ব্রেন থেকে সেক্রেশন হয় পিটুইটারি গ্ল্যান্ড, সেই কারণেই আর কি মেডুলারি ক্যান্সার ও এসিটিএস সেক্রেশন হয়, এরকম একটা ব্যাখ্যা বিশ্লেষণ মনে রাখা সম্ভব, হাইপোথিসিস আর কি, শিওর না ওটা। অ্যাড্রেনাল গ্ল্যান্ড আসি আমরা। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যানাটমি আমরা পড়ে ফেলছি, বিল্ডআপ থেকে পড়ে নেবেন যারা পড়েননি এখনো, আমি একটা লেকচার করে দিয়েছিলাম। তো ওখানেও আছে এখানেও আছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের তিনটা জোন, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলোটা, জোনা আউটার টু ইনওয়ার্ড। এখন গ্লোমেরুলোসা থেকে আসে কি মিনারেলোকর্টিকয়েড, অ্যালডোস্টেরন, গ্লুকোকর্টিকয়েড কি আসে ফেসিকুলারটা থেকে। এগুলো কিন্তু প্রশ্ন আসবে কোনটা থেকে কী আসে, এটা জিএফআর মনে রাখা সম্ভব, জিএফআর গ্লোমেরুলোসা ফেসিকুলার রেডিকুলার। এফতে হলো কর্টিসল অ্যান্ড্রোজেন, আর আরতে হলো রেডিকুলারের সেক্স হরমোন অ্যান্ড্রোজেন সেক্রেশন হয়। এই যে আমি এখানে কিছু জিনিস লিখছি, এগুলো কথা বেরিলাপে দেওয়া আছে, যে আউটার কম্প্যাক্ট অ্যান্ড স্মল একটা অংশ আউটার স্মল জোন, মিডল হলো লার্জ লিপয়েড রিচ সেল, আর ইনার হলো কম্প্যাক্ট এবং পিগমেন্টেড সেল জোন। এই হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হিস্টোলজি। তো অ্যালডোস্টেরন সিনথেসিস শুরু হয়, অ্যালডোস্টেরন সিনথেসিস হয় জোনা গ্লোমেরুলোসাতে, অ্যালডোস্টেরন। এখন স্টেরয়েড হরমোন সিনথেসিসের স্টেপস কী কী স্টেপস, কোলেস্টেরল থেকে, এটা মুখস্থ করতে হবে না কিন্তু একটু জানা লাগবে, যে কোলেস্টেরল সিনথেসিস হয়, কোলেস্টেরল থেকে হয় ডিহাইড্রোএপিএন্ড্রোস্টেনিডিয়ন, তারপর থেকে ডিহাইড্রোএপিএন্ড্রোস্টেনিডিয়ন থেকে এপিএন্ড্রোস্টেনিডিয়ন, এটাতে হরমোন যেটা লাগে সেটা হলো 21 বিটা হাইড্রোক্সিলেজ। এপিএন্ড্রোস্টেনিডিয়ন থেকে হয় কর্টিসল, কর্টিসল থেকে এইটাতে লাগে হলো 11 বিটা হাইড্রোক্সিলেজ, আর কর্টিসল থেকে হয় অ্যালডোস্টেরন সিনথেস দিয়ে অ্যালডোস্টেরন হয়। আর এই যে হরমোন যেগুলো লাগে তার উপরেই অর্থাৎ 21 বিটা হাইড্রোক্সিলেজ আর 11 বিটা হাইড্রোক্সিলেজ এগুলি লাগে না হলো অ্যান্ড্রোজেন সিনথেসিসে। এখানে ডিহাইড্রো এপিএন্ড্রোস্টেরন থেকে ডিরেক্ট অ্যান্ড্রোজেন সিনথেসিস হয়। আর কীভাবে, এই যে এখানে জিএফআর, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, ফেসিকুলোটা, গ্লোমেরুলোসা, ফেসিকুলোটা এবং রেডিকুলাস থেকে কী হরমোন আসে, এগুলো এখান থেকেও একটু দেখে নিতে পারেন, তবে আমার এই কটা পড়লে ইনশাল্লাহ হবে। এবার একটু আসি, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া নামে একটা অসুখ আছে, যেটাকে আমরা বলি ফিমেল হার্মাফ্রোডাইটিজম, অর্থাৎ হার্মাফ্রোডাইটস যেগুলো আমরা দেখি যেটার সেক্স ক্যারেক্টার হবে ফিমেলের মতো, কিন্তু আসলে সে টিপিক্যাল ফিমেল হবে না। সেখানে হয় কি, এই যে এখানে বিটা হাইড্রোক্সিলেজ এবং 11 এবং 21 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমটির ডেফিসিয়েন্সি থাকে। ডেফিসিয়েন্সি থাকলে অ্যালডোস্টেরন এবং কোর্টিসল সেক্রেশন হতে পারে না, কিন্তু অ্যান্ড্রোজেন সেক্রেশন হতে থাকে। এখন অ্যান্ড্রোজেন সেক্রেশন হচ্ছে, কিন্তু এইটা যেহেতু সেক্রেশন হচ্ছে না, তো এ হাইপোথ্যালামাসকে সিগন্যাল পাঠাবে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, মানে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কর্টিসল এবং অ্যালডোস্টেরন সেক্রেশন হচ্ছে না। তো আলটিমেটলি কী হবে, এসিটিএস, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন বেশি বেশি সেক্রেশন হবে এইটার কারণে, কারণ এগুলি কম আসবে। তো যতই এসিটিএস আসবে এদিকে তো তৈরি হবে না, কারণ এখানে এনজাইম ডেফিসিয়েন্সি। আলটিমেটলি এই পাথওয়েতে যে এই দিকের পাথওয়েটাতে যে অ্যান্ড্রোজেন তৈরি হইতেই থাকবে, অর্থাৎ অ্যান্ড্রোজেন অনেক বেশি তৈরি হবে এবং
অ্যান্ড্রোজেন একদিকে বাড়তেই আছে, যেহেতু এদিকে কর্টিসল কম থাকার কারণে এসিটিএস আসতেই থাকবে। এসিটিএস এসে যেহেতু যেহেতু আমাদের এই দুইটা হরমোন কম থাকে, যেহেতু এইখানে আসতে পারবে না, কর্টিসল অ্যালডোস্টেরন তৈরি হতে পারবে না, আলটিমেটলি অ্যান্ড্রোজেন বাড়তেই থাকে। এই ঘটনাটাকেই বলা হয় যদি অ্যান্ড্রোজেন এরকম বাড়তেই থাকে, কোথা থেকে বাড়বে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বাড়বে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, হাইপারপ্লেসিয়া হয়, সেটাকেই আমরা বলি কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া। কী কী কারণে হয়? 11 এবং বিটা 11 এবং 21 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সির কারণে হয়। তবে 95% ক্ষেত্রে দেখা যায় যে 21 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সির কারণে হয় এই ঘটনা। কর্টিসল এই যেগুলো বললাম এটাই এসিডিএস সেক্রেশন বাড়ে, মোর সাইজ হয় আর কি। আর মেকানিজমটা এখানে দেখানো যেটা বললাম, সেক্স হরমোন হলো না, সেক্স ক্যারেক্টার হলো ফিমেলদের মতো হয় এদের। আর ক্লিনিক্যাল ফিচার যদিও মোস্ট ফিমেলদের মতো দেখতে আর কি, কিন্তু এদের মেল ক্যারেক্টার থাকে, হার্সুডিজম থাকে, তারপরে ক্লাইটোরিসের সাইজটা বড় থাকে, সেক্সুয়াল অর্গান ডেভেলপ হয় না আর কি। এই তো এইটাকে বলা হয় ফিমেল হার্মাফ্রোডাইটিজম। আর মেল তাহলে মেলটার নাম কি? মেলটার নাম হলো মেল হার্মাফ্রোডাইটিজম, এটার নাম হলো টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম। এরপরে আমরা অ্যালডোস্টেরন সম্বন্ধে পড়ব। অ্যালডোস্টেরন থেকে প্রশ্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ অ্যালডোস্টেরন। কী প্রশ্ন হয়? অ্যালডোস্টেরনের ফাংশন। ডিস্টাল কনভলিউটেড টিউব এবং কালেক্টিভ টিউবুল, কালেক্টিং ডাক্টে এরা সোডিয়াম ক্লোরাইড এবং পানিকে রিঅবজর্পশন করে আর এক্সক্রিশন করে পটাশিয়াম হাইড্রোজেনকে। সো কী কী অ্যালডোস্টেরনকে রেগুলেশন করে কারা কারা? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা পর্যন্ত প্রশ্ন আসবেই। পটাশিয়াম, যদি পটাশিয়াম বেড়ে যায় তাহলে পটাশিয়ামকে বের করে দেওয়ার জন্য অ্যালডোস্টেরন সেক্রেশন হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য মেইন রেগুলেশন, হুইচ ওয়ান ইজ দ্য মেইন রেগুলেটর অফ অ্যালডোস্টেরন, কি অ্যালডোস্টেরন হরমোন সিনথেসিস, এসবিএ যদি আসে তাহলে একটা অ্যান্সার হলে সেটা হলো পটাশিয়াম। আর এগুলো তো আছেই। এসিটিএস যদি বেড়ে যায় তাহলে অ্যালডোস্টেরন সেক্রেশন বাড়বে। রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন আমরা জানি, এগুলো যদি আসতে থাকে, রেনিন অ্যানজিওটেনসিন যদি আসে, এগুলো থেকে অ্যালডোস্টেরন তৈরি হবে আলটিমেটলি। তারপরে যখনই যে কোনো সার্জারি হবে, বার্ন, ডায়রিয়া, যেটার কারণে ইস্কিমিয়া হবে, মানে বডিতে ব্লাড ভলিউম কমে যায়, তখনই অ্যালডোস্টেরন সেক্রেশন হয়। সোডিয়ামের কনসেন্ট্রেশন যদি কমে যায়, এটার কাজ হলো সোডিয়াম কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য সে সেক্রেশন হবে। এইসব কারণে অ্যালডোস্টেরন সেক্রেশন হয়। কোন সিনড্রোমের আরেকটা নাম প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তো পরীক্ষায় প্রশ্ন আসে এরকম, কোন সিনড্রোমে কোনটা হয়। এবারও এই বিসিএস পরীক্ষায়ও আসে, কিন্তু এগুলো থেকে প্রশ্ন। যাই হোক, সবগুলোই পড়তে হবে। কোন সিনড্রোমে কী হয়? অ্যালডোস্টেরন সেক্রেশনটা বেশি হয়, রেনিন সেক্রেশনটা কম হয়। তো অ্যালডোস্টেরন হাইপার অ্যালডোস্টেরনিজম কোন সিনড্রোমের নাম কিন্তু প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, এটাই মনে রাখতে হবে, তাইলে মনে থাকবে। অ্যালডোস্টেরন সেক্রেশন বেশি হয়। অ্যালডোস্টেরন যখন বেশি হয় তখন রেনিন সেক্রেশনটা কিন্তু উল্টে হয়, রেনিন সেক্রেশন কমে যায়। যখন অ্যালডোস্টেরন সিগন্যাল পাঠাবে যে আমি বেশি আছি, আর রেনিন তোমাকে সেক্রেশন হতে হবে না, এই কারণে আর কি। তো অ্যালডোস্টেরনের কী কাজ? সোডিয়ামকে অ্যাবজর্পশন করা, আলটিমেটলি হাইপারনাট্রিমিয়া হবে। আর যেখানে সোডিয়াম সেখানেই ক্লোরিন, সেখানে হাইপার ক্লোরেমিয়া হবে। এবং সোডিয়াম অবজর্পশন করলে পটাশিয়াম এক্সক্রিশন করবে বেশি, হাইপো ক্যালিমিয়া হবে। এবং এটার কাজ হলো পটাশিয়াম বের করে দেওয়া, পটাশিয়াম হাইড্রোজেন বের করে দেওয়া, হাইড্রোজেন বেশি বেশি বের করে দিলে অ্যালকালোসিস হবে। তবে এখানে কোনো এডিমা হয় না, কারণ এই সোডিয়াম ক্লোরাইড যদিও রিঅবজর্পশন হয়, এগুলো সেলের ভিতরে ঢুকে থাকে, সো ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসে আসে না, এই কারণে এডিমা হয় না আর কি। যেহেতু পটাশিয়াম চলে যাচ্ছে বডি থেকে, সেই জন্য এটা ট্রিটমেন্টের জন্য স্পাইনোলেকট্রন দিতে হয় বা ইমিউড্রন দিতে হয়। ইমিউড্রন কী বলে, অ্যামাইলোরাইট ইমিউড্রন বলতেছি, স্পাইনোলেকট্রন আর কি, পটাশিয়াম স্প্রে ডায়াবেটিক্স। এরপরে কর্টিসল আরেকটা দেখলাম আমরা, কর্টিসল গ্লুকোকর্টিকয়েডস, যেটা এটার কিছু ফাংশন আছে। আমরা তো একটু আগে পড়ছি যে বিভিন্ন গ্লাইকোলাইসিসে কি হেল্প করে, লিভারে গ্লাইকোজেনেসিস করে, অ্যামাইনো অ্যাসিড আপটেক করে, বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করে লিভারে, এগুলোতে আমরা দেখছি। আর লিপিড, আমরা যে সেন্ট্রাল লিপোজেনেসিস, পেরিফেরাল লাইপোলাইসিস করে থাকে। কর্টিসলের কি কাজ? অ্যালডোস্টেরন লাইক ফাংশন কর্টিসল করে থাকে। অ্যালডোস্টেরনকে হেল্প করে, অ্যালডোস্টেরনকে হেল্প করে, যে অ্যালডোস্টেরন লাইক ফাংশন করে থাকে। এইটা মনে রাখতে হবে।
যে অ্যালডোস্টেরনের যা ফাংশন কর্টিসলের কিন্তু তাই ফাংশন। আর কিছু এক্সট্রা ফাংশন হেমোপয়েটিক ফাংশন আছে। স্টেরয়েড হরমোন প্লাটিলেট নিউট্রোফিল আরবিসি কে বাড়ায়, বাকি সব কমায়। পারমিসিভ অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। ইনফিনিটি স্টার কিন্তু দুইটাই। এখন পারমিসিভ অ্যাকশন কাকে বলতেছি আমরা? অন্য হরমোনের সাহায্য করে, অন্য হরমোনের কাজ করতে সাহায্য করে। যেমন গ্লুকাগন এবং ক্যাটেকোলামাইনকে ক্যালোরিজেনিক অ্যাকশনে হেল্প করে। আর এটা লাইপোলাইটিক ব্রঙ্কোডাইলেটর ভ্যাসোকনস্ট্রিকশন এইসব কাজে হেল্প করে হলো ক্যাটেকোলামাইনকে। এছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন এদের আছে। আচ্ছা, এবার আসি অ্যাড্রেনাল মেডুলার হরমোন। অ্যাড্রেনাল মেডুলার জানি আমরা টাইরোসিন ডেরিভেটিভ হরমোন হলো ক্যাটেকোলামাইন। টাইরোসিন থেকে ডোপা, ডোপা থেকে ডোপামিন, ডোপামিন থেকে হয় নরঅ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এই পর্যন্ত ঘটনাগুলো হয় নার্ভ এন্ডিংয়ে। তারপরে এই নরঅ্যাড্রেনালিন যখন মেডুলাতে যায় সেখানে যে অ্যাড্রেনালিন তৈরি হয়। তো নরঅ্যাড্রেনালিন 80% নার্ভ এন্ডিংয়ে তৈরি হয়, আর অ্যাড্রেনালিনটা 100% তৈরি হয় হলো মেডুলাতে, এখানে লেখা আছে। আচ্ছা, অ্যাড্রেনালিনের ফাংশন এটা আমরা জানি, কার্ডিওলজিতেও পড়াইছিলাম, ভালো করেই পড়ানো হয়েছিল। অ্যাড্রেনালিন বিটা রিসেপ্টরের উপরে বেশি অ্যাকশন, নরঅ্যাড্রেনালিন আলফার উপরে, এবং বিটা রিসেপ্টর হার্টের মধ্যে থাকে আমরা জানি, ব্রঙ্কাসের মধ্যে থাকে। নরঅ্যাড্রেনালিন আলফা রিসেপ্টর পেরিফেরিতে থাকে। এই ফিওক্রোমোসাইটোমা এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার অফ ম্যালিগন্যান্ট টিউমার অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড আর কি। এখানে কি কি ঘটনা ঘটে? ফিওক্রোমোসাইটোমাতে টিউমার অফ দ্য ক্রোমাফিন সেল 15% ক্ষেত্রে ম্যালিগন্যান্ট, 20% ক্ষেত্রে এক্সট্রা অ্যাড্রেনাল, 25% ক্ষেত্রে ফ্যামিলিয়াল। তারপরে এটা রুল অফ 20 আছে একটা, বেরি লেভেও আছে, ওজন থেকে আমরা যদিও করবো। তবে কিছু ডিজিজের সাথে এটা সম্পর্কিত, অর্থাৎ যদি ফিওক্রোমোসাইটোমা থাকে এগুলো ডিজিজ সার্চ করতে হবে। নিউরোফাইব্রোম্যাটোসিস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস, ভন হিপ্পেল-লিন্ড্রো সিনড্রোম বলে এটাকে। তারপরে ফ্যামিলিয়াল প্যারাগ্যাংলিওমা, মেন টাইপ 2 এগুলো। পেশেন্টের ডায়াবেটিস, স্ট্রোক, এমআই, আনস্টেবল এনজাইম এগুলো থাকতে পারে। এবং ফিওক্রোমোসাইটোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি এর ফিচার হয় আর কি। হাইপারটেনশন হয়, অ্যাংজাইটি, প্যালপিটেশন, সোয়েটিং, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, কনস্টিপেশন, ওয়েট লস, গ্লুকোজ ইনটলারেন্স হয় ফিওক্রোমোসাইটোমার পেশেন্টের। এরপরে আসি প্যানক্রিয়াটিক হরমোন। প্যানক্রিয়াটিক হরমোন কি কি আছে? এর একটা মেক্স গ্ল্যান্ড, আরও কি কি মেক্স গ্ল্যান্ড আছে? টেস্টিস, ওভারি, লিভার, প্যানক্রিয়াস, এগুলো হলো মেক্স গ্ল্যান্ড। আমরা সব জানি যে কোনটা থেকে কতটুকু কী আসে না আসে। এখন প্যানক্রিয়াসের এই যে 75% বি সেল, এ সেল 20%, ডি সেল লেস 5%, এটা হলো বেরি ল্যাবের কথা। আর এন্ডোক্রাইন ফাংশন করে হলো আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্ড। আর মেইনলি 80% পোর্শনই হলো এক্সোক্রাইন ফাংশন করে, এসিনাইস থেকে সেক্রেশন হয়। ওয়েট হলো 80 গ্রাম। ইনসুলিনের স্ট্রাকচার সম্বন্ধে 2-4টা কথা আছে, একটু পড়ে নিতে পারেন, লাগে না খুব বেশি। খালি একটা কথা যে ইনসুলিন একটা এটা সি পেপটাইড সাথে সেক্রেশন হয় বডিতে আমাদের। সো যদি বডিতে দেখা গেল সি পেপটাইড লেভেল মেজার করলাম, তাহলে বোঝা যাবে যে এই ইনসুলিনও বাড়ছে, মানে বডিতে ইনসুলিনের পরিমাণ বেশি, সাথে সি পেপটাইডের পরিমাণও বেশি। তাহলে বুঝতে হবে যে বডিতে ইনসুলিন সিক্রেটিং টিউমার আছে। কিন্তু ইনসুলিনের পরিমাণ বেশি কিন্তু সি পেপটাইডের পরিমাণ কম, বোঝা যাবে যে বাইরে থেকে ইনসুলিন বেশি দেওয়া হয়েছে, এই কারণে ইনসুলিন বেশি। তো সি পেপটাইডটাই ডিটারমিনেশন করে যে ইনসুলিনটা সেক্রেশনটা ভিতর থেকে নাকি বাইরে থেকে। বিদেশে অনেক সময় পেশেন্ট ছুটি নেওয়ার জন্য ওরা ইনসুলিন ইনজেক্ট করে হাইপোগ্লাইসেমিক হয় নিজে নিজে, তখন তাদেরকে সি পেপটাইড দেখা হয়। সি পেপটাইড যদি বাড়ে তাহলে বোঝা যায় যে ইনসুলিন সিক্রেশনটা বডির ভিতর থেকে, বাইরে থেকে সে দেয়নি আর কি। তবু এগুলো একটু কতটুকু কয়টা কী আছে, চেইন কী আছে না আছে সেগুলো একটু পড়ে নেবেন নিজের থেকে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইনসুলিন সেন্সিটিভ সেল, এগুলোতে গ্লুকোজ আপটেক করার জন্য এইসব সেলে কি লাগে না, ইনসুলিনের প্রয়োজন লাগে না। আর
গ্লুকোজ আপটেক করার জন্য এইসব সেলের মধ্যে স্কেলেটাল এবং অ্যাডিপাস টিস্যুর মধ্যে অবশ্যই ইনসুলিনের প্রয়োজন হয়। এখন কোন কোন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। ডাব্লিউবিসি, আরবিসি, নিউরন, রেনাল টিউবুলার, এরিথ্রোসাইট, হেপাটোসাইট, প্যানক্রিয়াটিক, বিটা সেল, লেন্স, কর্নিয়া, রেটিনা। হাইপোগ্লাইসিমিতে ইনসুলিনের বিপরীত হরমোনগুলো বাড়ে বা সেক্রেশন হয়। এগুলো টাইপ 1 একটা অটোইমিউন ডিজিজ। তারপরে কি এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, একটু পড়ে নেব আর কি, নিজের থেকে একটু পড়ে নেবেন। ডায়াবেটিস মেলাইটাসটা একটু পড়ে নিতে হবে, প্রশ্ন যে কোনো মুহূর্তে হতে পারে। কখন ডায়াবেটিস বলবো আমরা? হোস ফাংশন বলে 6 এর নিচে নর্মাল, ফার্স্ট 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট হলো 7.8 এর নিচে নর্মাল, 7 এর উপরে হলেই ডায়াবেটিস, 11 এর উপরে হলে ডায়াবেটিস, সিম্পল হিসাব আর কি, কিন্তু এটার বহুত বাঁকাতারা হিসাব আছে আর কি। HbA1c সম্বন্ধে দু একটা কথা যদি আসতে পারে। HbA1c-তে হলো নন এনজাইমেটিক কোভ্যালেন্ট অফ গ্লুকোজ টু হিমোগ্লোবিন। এটি হিমোগ্লোবিন, কিন্তু HbA1c এটা হিমোগ্লোবিন একটা, যেটা গ্লুকোজের সঙ্গে বাইন্ড করে থাকে কোভ্যালেন্ট বন্ড দিয়ে। সো এটা ডায়াগনোসিস এবং প্রগনোসিস দুই ক্ষেত্রে হেল্প করে। 1% রেজ অফ HbA1c মিনস মোর দ্যান 2 মিলিমোল অফ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল ফ্রম দ্য নর্মাল অ্যাট লিস্ট 2 মান্থ। অর্থাৎ কোনো পেশেন্টের 1%, এটা পার্সেন্টেজে হিসাব করা হয়, যদি 1% HbA1c পাই তাহলে তার 2 মিলিমোল ব্লাড গ্লুকোজ বেশি আছে 2 মাস ধরে, মানে তার 2 মাস 3 মাস আগে থেকে সে ডায়াবেটিক আর কি। অ্যানিমিয়া প্রেগনেন্সিতে HbA1c লেভেল কমে যায় ডাইলিউশন হওয়ার কারণে। আর অ্যানিমিয়া মানে তো হিমোগ্লোবিন কম, এটা তো একটা হিমোগ্লোবিন। ডায়াবেটিস মেলাইটাসের ট্রিটমেন্ট সম্বন্ধে প্রশ্ন সেরকম আসবে না, কিন্তু এই যে লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনগুলোর নাম, এবং এইটা থেকে প্রশ্ন আসে ওয়েট লস করে কোন কোন, SGLT2 ইনহিবিটর, GLP2 অ্যাগনিস্ট। এখন এগুলোর নাম লাগে, এইটা তো শুধু একটা গ্রুপের নাম বলছি, নামগুলো পড়ে দেবে নিজের কোন ড্রাগটি ওয়েট লস করে, কোনটা ওয়েট গেইন করে। এটা আসতে পারে আমাদের পরীক্ষায়, যদিও এখন পর্যন্ত দেখিনি, আসতে পারে, কিন্তু বিভিন্ন পরীক্ষায় আপনার এটা লাগবেই আর কি, বিভিন্ন যে কোনো পরীক্ষা। এবার BCS পরীক্ষায় আসছিল। তো যাই হোক, এই যে SGLT2 ইনহিবিটরের কিছু নাম, GLP-1 অ্যাগনিস্টের নাম, তারপরে ওয়েট চেঞ্জ করে না কারা, এই যে DPP-4 ইনহিবিটর, এখানে দুইটা ড্রাগের নাম দিয়ে দেবে এগুলো। সো এই জিনিসগুলো একটু লাগবে। সালফোনাইজ ইউরিয়ার কি অ্যাকশন একটু রেডি, এটা বলবো না আমি। সবচেয়ে বেশি হাইপোগ্লাইসিমিয়া করে হলো গ্লিবেনক্লামাইড, সবচেয়ে বেশি হাইপোগ্লাইসিমিয়া করে। এখানে কিছু তথ্য, যে সিকেডিতে স্টেজ 4 পর্যন্ত লিনাগ্লেপটিন এবং ইনসুলিন দেওয়া যায়, আর সিকেডিতে স্টেজ 5-এ লিনাগ্লেপটিন দেওয়া যাবে না, শুধু ইনসুলিন দেওয়া যাবে। মেটফর্মিনের কিছু অ্যাকশন, মেটফর্মিন পেরিফেরাল গ্লুকোজ ইউটিলাইজেশন বাড়ায়, ইনসুলিন রিসেপ্টরের সংখ্যা বাড়ায়, রিডাকশন ইন দ্য হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন ইউজড ইন কম্বিনেশন উইথ সালফোনাইল ইউরিয়া। এই পেজগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে একটা থেকে দুইটা প্রশ্ন হবে। প্রথমে আসি কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম কেন হয়? স্টেরয়েড হরমোন বেশি হওয়ার কারণে হয়। এক্সোজেনাস যদি স্টেরয়েড হরমোন বেশি হয়, এন্ডোজেনাস যদি স্টেরয়েড হরমোন স্টেরয়েড হরমোন বেশি সিনথেসিস হয়, তাহলে এক্সোজেনাস কি হতে পারে? যেমন মোস্ট কমন হলো এক্সোজেনাস, যেমন স্টেরয়েড খায় মানুষ, তাহলে পেশেন্টার হবে। আর এন্ডোজেনাস ACTH ডিপেন্ডেন্ট কুশিং ডিজিজ, অর্থাৎ ব্রেনের মধ্যেই টিউমার হয়েছে, সেখান থেকে বেশি বেশি ACTH সেক্রেশন হচ্ছে। ACTH সেক্রেশন হলে স্টেরয়েড সেক্রেশন বাড়বে। আর নন ACTH কি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের থেকেই স্টেরয়েড সিনথেসিস বেশি হচ্ছে। আর আদার কিছু কজ আছে আর কি। তো এগুলো উদাহরণগুলো একটু করে পড়ে নেব। ACTH ডিপেন্ডেন্ট কী কী হতে পারে, নন ACTH ডিপেন্ডেন্ট কী কী হতে পারে। এখানে এই যে একটোপিক ACTH কিন্তু সেক্রেশন হয় ব্রঙ্কিয়াল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, লাং কার্সিনোমা, এগুলাতে। তো এগুলাতেও ACTH ডিপেন্ডেন্টই তো হলো।
এসিটিএস যেহেতু সিক্রেশন হয়। তো যেটা পরীক্ষার প্রশ্ন আসে সেটা হলো যে ক্লিনিক্যাল ফিচারগুলো থেকে আসে, একদম উপর থেকে নিচ পর্যন্ত। ক্যাটারাক্ট, এক্সোপথ্যালমস, মুন ফেজ, একনি, প্লেথোরা, হেয়ার থিনিং, হার্সুটিজম, হাইপার টেনশন, হাইপারগ্লাইসেমিয়া, পেপটিক আলসার, ক্যাটারাক্ট, যা আছে সব লাগবে। ইনভেস্টিগেশন কী করবো সেগুলো লাগবে, ডেক্সামেথাসোন সাপ্রেশন। আচ্ছা, এখানে অ্যালডোস্টেরনও বাড়ে কিন্তু একসাথে, কারণ এসিটিএস বাড়লে অ্যাড্রেনোকর্টিক্যাল সব হরমোনই অ্যালটিমেটলি বাড়ে। আর কুশিং ডিজিজ যেটা বলতেছি সেটা এসিটিএস বাড়ার কারণে যেহেতু বাড়ে, ইনভেস্টিগেশনে কী কী ফাইন্ডিং পাবো? কুশিং ডিজিজ এসিটিএস বাড়বে, কর্টিসলও বাড়বে। এসিটিএস বাড়লে সবই বাড়বে আলটিমেটলি, ইউরিনারি কর্টিসলও বাড়বে, প্লাজমা কর্টিসল লেভেল, ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্টে প্লাজমা কর্টিসল লেভেলটা কমে যাবে। আর অ্যাড্রেনাল টিউমার যদি হয় তাহলে তো কর্টিসল বাড়বে, ঠিক আছে, ইউরিনারি কর্টিসলও বাড়বে, কিন্তু এসিটিএস কমে যাবে, কারণ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আসবে। এই কারণে এখানে ডেক্সামেথাসোন সাপ্রেস, নট সাপ্রেশন, অর্থাৎ ডেক্সামেথাসোন সাপ্রেশন একটা টেস্ট যেটা ডেক্সামেথাসোন দিয়ে স্টেরয়েডটা সেক্রেশন সাপ্রেসড হয় কিনা সেটা দেখা হয় আর কি। সো যেহেতু এখানে স্টেরয়েডটা সিনথেসিস হচ্ছে টিউমার কারণে, অ্যাড্রেনাল টিউমার কারণে, সো ডেক্সামেথাসোন দিয়েও এই কর্টিসল সাপ্রেশন করা যাবে না। আর যেহেতু কুশিং ডিজিজের ক্ষেত্রে ব্রেইন থেকে আসতেছে, সো যদি আমি স্টেরয়েড দিই আলটিমেটলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিয়ে ডেক্সামেথাসোন যদি দিই তাহলে এসিটিএসটাকে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিয়ে সে কমাইতে পারবে, তখন ডেক্সামেথাসোন সাপ্রেশন হয় আর কি। সো ডেক্সামেথাসোন সাপ্রেশনটা পজিটিভ কুশিং ডিজিজ, নট নেগেটিভ অ্যাড্রেনাল টিউমারে আর কি। একটোপিক এসিটিএস কোথা থেকে সেক্রেশন হয় এবং কী না, একটোপিক সেক্রেশন হলে কী ঘটনা ঘটবে? এসিটিএস বাড়বে, কর্টিসল বাড়বে, ডেক্সামেথাসোন নট সাপ্রেসড হবে। কারণ ডেক্সামেথাসোন একটোপিক এসিটিএসকে করতে পারবে না, কারণ একটোপিক জায়গা থেকে একটা টিউমার আছে, ওই টিউমার থেকে সেক্রেশন হচ্ছে, কিন্তু সেন্ট্রালি সে সাপ্রেশন করতে পারবে। এটা কিন্তু পরীক্ষায় একটু আসতে পারে ঘুরে ফিরে। অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি মানে কি? মানে হলো যে কোনো অ্যাড্রেনাল কর্টেক্সের সমস্ত হরমোনের কম হচ্ছে। কী কী কারণে হতে পারে? যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাতে কোনো সমস্যা হয়, অথবা পিটুইটারিতে কোনো সমস্যা হয়, এসিটিএস যদি কম হয়ে যায়, কী কারণে হতে পারে? স্টেরয়েড যদি উইথড্র করে তাইলে হয়, হাইপোথ্যালামিক পিরিয়ড, এগুলো কিন্তু সব আমি হয়তো বলতেছি না, কিন্তু আপনাকে একদম ঢালা পড়তে হবে। প্রাইমারি কজ কী হতে পারে? এডিশনস ডিজিজ আছে, এই যে এডিশনস ডিজিজ যেটা আর কি, এডিশনস ডিজিজ এসিটিএস এর পরিমাণ বেড়ে যাবে। আর কি বলে হরমোন সেকেন্ডারি মানে এসিটিএসটা কমবে কেন? কারণ এই কম হওয়ার কারণেই বাইরে মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যা না, বাইরের সমস্যা, পিটুইটারির সমস্যা। আর এডিশনাল ডিজিজ প্রাইমারি কেন বলতেছি? অ্যাড্রেনাল গ্ল্যান্ডেরই হরমোন কম, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন হলে এটাকে বাড়ানোর জন্য এসিটিএস বেশি আসবে আর কি, অ্যাড্রেনোকোরা ব্রেন থেকে বেশি এসিটিএস সেক্রেশন হবে। কী কী ধরনের হতে পারে? টিবি, টিউমার, অ্যামাইলোডোসিস, অটোইমিউন, সেটা অনেক কিছু আছে, এগুলো একটু উদাহরণগুলো মনে রাখবো। এনজাইম ডিফেক্টের কারণেও হতে পারে কিছু, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, ওখানে দেখলাম আমরা দুইটা এনজাইম সেখানে ডেফিসিয়েন্সি হয়। তারপরে হলো ড্রাগ কিছু আছে, কিটোকোনাজল, এটোমিডেট, এগুলো। তো ফিচার কী কী হবে? গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি কিছু ফিচার হবে, মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি কিছু ফিচার হবে। মিনারেলোকর্টিকয়েড মানে হলো অ্যালডোস্টেরন, গ্লুকোকর্টিকয়েড মানে এই যে কর্টিসল, আমাদের অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, উইকনেস, হাইপোগ্লাইসেমিয়া। এইটা পরীক্ষায় আসছিল, এবার বিসিএস পরীক্ষায় আসছিল। এই যে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোনেট্রেমিয়া, হাইপারক্যালসিমিয়া, এগুলো কেন হয়? স্টেরয়েডের অ্যাকশন অ্যাড্রেনালের গ্ল্যান্ডের মতোই, যে অ্যাড্রেনাল মানে অ্যালডোস্টেরনের মতোই। অ্যালডোস্টেরন যদি না থাকে সোডিয়াম বের হয়ে যাবে বডি দিয়ে, সোডিয়াম বের হয়ে যাবে। সোডিয়াম বের হয়ে গেলে রোগীটা সোডিয়ামের সাথে পানিও চলে যাবে, সেই জন্য পোস্টারাল হাইপোটেনশন হবে, শক হবে, হ্যাঁ, হাইপারক্যালসিমিয়া হয়। তারপর হলো হাইপোগ্লাইসেমিয়া হবে পেশেন্টার। আর অ্যালডোস্টেরনের কারণেও হয় হাইপোনেট্রিমিয়া হয়, হাইপার ক্যালেমিয়া হয়, মেটাবলিক অ্যাসিডোসিস, শক, হাইপারটেনশন। এবার এই এডিশন ডিজিজের ফিচার এবার পরীক্ষা আসছিল, তো বিসিএসে আসছিল, পোস্ট গ্রাজুয়েশনেও আসবে, সবখানেই আসবে, এইগুলো থেকে প্রশ্ন হবেই। অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি হলে কি হবে? বডি হেয়ার কমে যাবে, লিবিডো কমে যাবে। এসিটিএস যদি এক্সেস হয়
এসিটিএস এর এক্সেস যেহেতু যদি হয় আর কি, অর্থাৎ প্রাইমারি কারণটা যদি হয় অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, তাহলে এসিটিএস এক্সেসের কারণে বিভিন্ন জায়গায় পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন কোন কোন জায়গায় হয় তার একটা উদাহরণ। আচ্ছা, এরপরে আসি ইনসুলিনের রেগুলেশন, এগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকবারই প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। এফসিপিএস সার্জারি বিশেষ করে লিখে রাখছে, আমার সময় যেহেতু এখান থেকে প্রশ্ন হয়েছিল। ইনসুলিন সিক্রেশন, কোন কোন জিনিস ইনসুলিন সিক্রেশন বাড়বে, কোন কোন জিনিস ইনসুলিন সিক্রেশন করবে, ঢাকা মুখস্থ করবেন। এই যে ভ্যাগাস নার্ভ, এই ড্রাগগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট, গ্লুকোজ মিনারেল, গ্লুকোজ বেশি হচ্ছে ইনসুলিন সিক্রেশন বাড়বে, এটাই স্বাভাবিক। অ্যামাইনো অ্যাসিড, কিটো অ্যাসিড বাড়ছে। আর এগুলো হলো ওই যে কিছু হরমোন আর কি, গ্যাস্ট্রিন, সেক্রেটিন, যাই হোক এই যে সবগুলো হরমোন হাইপারগ্লাইসিমিয়া করে। এই হাইপারগ্লাইসিমিয়া করার কারণে ইনসুলিন সিক্রেশনটা বাড়ে আর কি। কিছু ড্রাগ আছে যেগুলির অ্যাকশনের কারণে হাইপারগ্লাইসিমিয়া হয়, সেগুলি হলো যেমন সালফোনাইলুরিয়া, থিওফাইলিন, বিটাগুনিস্ট, এগুলো। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা বক্স করতে হবে। আর ডায়াবেটিস মেলাইটিসের ক্লাসিফিকেশন খুব গুরুত্বপূর্ণ না, একবার রিডিং দেবেন, এটা বলবো না কিছুই। টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে পার্থক্য একবার রিডিং। হাইপোগ্লাইসেমিয়া এটা আসে না, তবু একবার রিডিং। কমপ্লিকেশন, এইটা হলো একটা ডেভিডসনের বক্স, সো এটা আসতে পারে যে কোনো মুহূর্তে। একুট কমপ্লিকেশন কি? হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, নন কিটোটিক হাইপারসমোলার কমা, ল্যাকটিক অ্যাসিডোসিস, একুট সার্কুলারি ফেইলিওর, মাইক্রোভাস্কুলার ম্যাক্রো, আমি মাইক্রোরা বলতেছি না, যে ম্যাক্রোটা বলি, করোনারি, সেরিব্রাল এবং পেরিফেরাল, ক্লোডিকেশন এন্ড ইসকেমিয়া, প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা কথাই বক্সটাতে লেখা আছে। পেরিফেরাল, ক্লোডিকেশন এবং ইসকেমিয়া, তারপরে সেরিব্রাল স্ট্রোক এবং ট্রানজিট ইসকেমিক অ্যাটাক এবং করোনারি এমআই, এগুলো হতে এই তিনটে হলো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আর বাকিগুলো সব মাইক্রো, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, জিআই প্রবলেম, এগুলো সব হলো ডায়াবেটিক মেলাইটিসের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এরপর সে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন থেকে কবে প্রশ্ন হয়েছে? হ্যাঁ, আমাদের সময় এই গ্রোথ হরমোন থেকে প্রশ্ন হয়েছিল। গ্রোথ হরমোন থেকে কী প্রশ্ন হবে? এই যে রেগুলেশন, কখন সেক্রেশন বেশি হবে। আচ্ছা, এখানে গ্রোথ হরমোনের কিছু কী বলছে, মোড অফ অ্যাকশন আমাদের দেওয়া আছে। ইনডিরেক্ট অ্যাকশন ভায়া সোমাটোমেডিন বডি গ্রোথ বাড়ায়। ডিরেক্ট অ্যাকশন কী করে? হাইপারগ্লাইসেমিয়া, ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়ায়। যদি আরবিএস বাড়ে তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হবে আর কি। এই এছাড়াও গ্রোথ হরমোনের কিছু ফিচার, এখানে কী কী ঘটনা ঘটবে, প্রোটিন সিনথেসিস, লাইপোলাইসিস, তারপরে হলো সোডিয়াম রিটেনশন, এগুলো এটা সেটা করে আর কি। সোমাটোমেডিন গুরুত্বপূর্ণ না, একবার রিডিং দেবেন। জাইগোটিজম অ্যাক্রোমেগালি, কী কী ঘটনা ঘটে গ্রোথ হরমোনের কারণে, সেগুলো একটু লাগে। বিশেষ করে গুরুত্বপূর্ণ যেগুলি, সেগুলো হলো, আমরা তো জানি যে হ্যান্ড ফিট সব কিছু ইনলাস ফিট, হ্যান্ড ফিট, এটা সেটা হয়, কিন্তু এই যে হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, এগুলি কিন্তু হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস, কোলন ক্যান্সার, এগুলো চান্স থাকে অ্যাক্রোমেগালি। ব্যতিক্রম ধর্মের জিনিসগুলো একটু পরীক্ষায় প্রশ্ন আসে। রেগুলেশন থেকে প্রশ্ন হয়েছিল আমাদের সময়, যদি একটা এক্সট্রা, তো তথাপি প্রশ্ন হয়েছিল কোন কোন ক্ষেত্রে গ্রোথ হরমোনের পরিমাণ সেক্রেশন বাড়বে। যদি যেখানেই এনার্জি সাবস্টেন্সের ডেফিসিয়েন্সি, সেখানেই গ্রোথ হরমোন বাড়বে। আমরা জানি যে গ্রোথ হরমোন হলো ইনসুলিন, অ্যান্টি ইনসুলিন হরমোন, এইটা মনে রাখলেই হবে। ইনসুলিন যদি গ্লুকোজ বাড়ে তাহলে ইনসুলিন আসে, তাহলে গ্লুকোজ কমলে গ্রোথ হরমোন আসবে, এইভাবে গ্লুকোজ সাবস্টেন্সগুলো হলো তাই। এই গ্লুকোজ কমে গেলে, তো গ্লুকোজ বেড়ে গেলে ইনসুলিন চলে আসবে গ্লুকোজকে সেলের ভিতরে ঢোকানোর জন্য, সো এটা ইনহিবিট হবে। তো ওইভাবে একটু রেগুলেশনগুলো মেনে, এই যে এগুলো প্রশ্ন আসছিল, অপশনে ছিল, এই যে স্লিপের মধ্যে কিন্তু স্টিমুলেশন কী বলে, যখন মানুষ ঘুমায় তখন গ্রোথ হরমোন পরিমাণ বাড়ে। আমরা জানলাম যে কোন কোন হরমোন রাতের বেলা সেকশন হয়, তার মধ্যে গ্রোথ হরমোন একটা। এটা হলো নন ডিস্টার্ব স্লিপে হলো যদি হয় তখন গ্রোথ হরমোন আসে আর কি। আচ্ছা, এডিএইচ এর ফাংশন কি, রেগুলেশন কি কি, সেটা পরীক্ষা আসে। এডিএইচ কাজ কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন, মানে এরা ইউরিনের সঙ্গে ওয়াটারকে বের করে দিতে দেবে না। তো একটা পেশেন্টের যদি অসমোলারিটি বাড়ে, কখন অসমোলারিটি বাড়ে? যদি ডিহাইড্রেশন হয়। সো তখন এরা
সোডিয়াম এবং গ্লুকোজকে করে এবং পানিকে আলটিমেটলি ধরে রেখে এই হাইপারঅসমোলার কন্ডিশনটাকে কমানোর চেষ্টা করবে। এই বেসিস করে বাকিগুলো ব্লাড ভলিউম কমে গেলে কিছু ড্রাগ, অ্যানজিওটেনসিন, পেইন, ইমোশন, স্ট্রেস, এগুলো একটু করে রিডিং দেবেন। থাইরয়েড হরমোন সম্বন্ধে আমরা সব কিছুই পড়ছি, কিন্তু এই যেটা পড়লাম না সেটা হলো হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের ফিচার। এখানে খুব ভালো করে পার্থক্য দেওয়া আছে সবগুলো। তো বিশেষ করে কিছু কিছু জিনিস যেটা আমাদের ভুল হয় সেটা হলো যে দুইটাতেই হাইপার টেনশন কিন্তু হয়। এই যে ফেটিক, দুইটাতেই হয় যেগুলি ফেটিক, অ্যালোপেশিয়া, প্লুরাইটাস, সাইকোসিস, ইম্পটেন্সি, ইনফার্টিলিটি দুইটাতেই হয়। এছাড়া হাইপো এবং হাইপারথাইরয়েডিজম যেটা আমরা পার্থক্য আমরা যেটা জানি, অলিগোমেনুরিয়া বা অ্যামেনুরিয়া হয় হাইপারথাইরয়েডিজমে, আর হাইপোথাইরয়েডিজমে হয় কনস্টিপেশন, কি বলে মেনোরেজিয়া হয়। এটা পরীক্ষা প্রশ্ন আসে। তারপরে কিছু ফিচার আছে আইসোলেটেড ফিচার, যেমন পালস প্রেশার বাড়ে, ডিসনিয়া বা শেপের। তো যাই হোক এগুলো একটু রিডিং দিয়ে যাইতে হবে। এই যে গ্রেভস ডিজিজ সম্বন্ধে প্রশ্ন এসেছিল। অটোইমিউন ডিজিজ এটা একটা, ইমিউনোগ্লোবিন জি এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। কী কী ক্লিনিক্যাল ফিচার কী কী? প্রিডিবল মিক্সিডিমা পাবো হাইপারথাইরয়েডিজমে, ক্লাবিং পাবো, ভিটলিগো পাবো, স্মোকার হয় পেশেন্ট সাধারণত। এই তো এটা একটু রিডিং তাহলে। গ্রেভস ডিজিজ, তারপরে কজেস অফ হাইপো এবং হাইপারথাইরয়েডিজম খুব ওটা গুরুত্বপূর্ণ না, একবার রিডিং, যদি ওটা মেডিসিনওয়ালাদের জন্য গুরুত্বপূর্ণ আর কি। থাইরয়েড ক্রাইসিস এবং এক্সিডিক কমা, এই দুইটাও একটু রিডিং দেবেন, আর বেশি কিছু নয়। এটা একটা পেজ যেখানে অনেকগুলো ইনফিনিটি স্টার দেওয়া, এটা পড়তে হয়। যদিও এটা গাইনিদের আসে, আমাদের আসে না, কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে। ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি অর্থাৎ পোস্ট মেনোপজাল সিনড্রোম কী কী, হট ফ্লাশ, সোয়েটিং, অ্যাংজাইটি, এগুলো। ওসিপি কী কী অ্যাডভার্স ইফেক্ট আছে, নশিয়া, ভমিটিং, ওয়েট গেইন, এগুলো। তারপরে গাইনোকোমেশিয়া সম্বন্ধে প্রশ্ন আসে, কজ অফ গাইনোকোমেশিয়া, বিশেষ করে ড্রাগগুলির নাম, ডিকোক্সিন, সিমেটিনিন, কিটোরলাক, হেন তেন। অ্যামিনুরিয়ার কিছু কজ, প্রাইমারি কজ, সেকেন্ডারি কজ, একবার রিডিং। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম খুবই গুরুত্বপূর্ণ, এই যা আছে ততটুকু পড়তে হবে। এখানে কি হয়, এখানে লুটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রোল্যাক্টিন, টেস্টোস্টেরন এগুলি বাড়ে। এলিপিটি এগুলো বাড়ে। এছাড়াও পেশেন্টের ডায়াবেটিস থাকে, এটা সেটা থাকে, সিস্টিক ওভারি থাকে, ইনফার্টিলিটি। তো এই যারা একটু একবার রিডিং দিলেই হবে। হার্সুটিশন লাগে না, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগও আমাদের লাগে না, এমএস পরীক্ষায় আসে এগুলি, তবুও একবার করে রিডিং দিয়ে যাবেন। আর এফএসএস, এলএসের ফাংশন, এসিসির ফাংশন এগুলো আমাদের জন্য লাগে না, এমএসএস যখন লাগে তবুও যারা পারেন এগুলো রিডিং। আর দেওয়া আছে, আর মানে রিডিং অবশ্যই রিডিং দেবেন। ওভারি থেকে কী কী হরমোন আসে সেগুলো রিডিং। টেস্টোস্টেরনের ফাংশন, কী কী ফাংশন করে, বিএমআর বাড়ায়, আরবিসি কাউন্ট বাড়ায়, বোনের সাইজ বাড়ায়, রিটেনশন, সোডিয়াম রিটেনশন করে, এলএস সেক্রেশন ইনহিবিট করে। তো বাকি সবগুলো আমরা পারি, বললেই হবে। ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ফাংশন, ব্রেস্টের ফাংশনটুকু শুধু পড়ি। ডাক্ট প্রলিফারেশন করে হলো ইস্ট্রোজেন, আর লোবিউলার প্রলিফারেশন করে প্রজেস্টেরন। এই বাকিগুলো একবার রিডিং দেবেন, একটা ইয়ার করে। তো যাই হোক, রিল্যাক্সিন হরমোন অ্যাকশন বেস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সময় এখান থেকে আসছিল আর কি প্রশ্ন। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, প্রোল্যাক্টিন, অক্সিটোসিন, হিউম্যান কোর্টিসল, গোনাডোট্রপিন, ইনসুলিন, কর্টিসল। এখন এতটুক পরে কোনো কাজ নেই। ইস্ট্রোজেন ব্রেস্টের উপরে কী কাজ করে, প্রজেস্টেরন ব্রেস্টের উপরে কী কাজ করে, প্রোল্যাক্টিনের ব্রেস্টের উপরে অ্যাকশন কী, অক্সিটোসিনের ব্রেস্টের উপরে অ্যাকশন কী, এগুলো 1-2 লাইন করে বিভিন্ন জায়গা থেকে দেখেন, আমাদের সময় ওইভাবেই আসছিল। ইস্ট্রোজেন প্রজেস্টেরন ব্রেস্টের উপরে অ্যাকশন তো এখানে কি আছেই সামনের দিকে। আর অক্সিটোসিন ব্রেস্ট মিল্ক সেক্রেশনে সাহায্য করে আমরা জানি, আর প্রোল্যাক্টিন ব্রেস্টের ডেভেলপমেন্টে, স্টোমার ডেভেলপমেন্টে সাহায্য করে। এই তো প্রশ্ন আসে।
প্রশ্ন আসে, কিন্তু আবার বলতেছি হরমোন অ্যাক্টন ব্রেস্ট আমাদের জন্য আসে আর কি। তো যাই হোক, যেখানে 1-2টা করে স্টার আছে সেটাও একটু পড়ে নিতে হবে আর কি। থ্যাংক ইউ।